সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এই বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে আমরা তোমাদেরকে একটা স্থির চিত্র দেখাচ্ছি ডিসপ্লের মাধ্যম দিয়ে, যেখানে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছবি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাও আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক এবং প্রশাসনিক ভবন। এই ভবন থেকে নানাবিধ কর্মকাণ্ড পরিচালিত করে। তার পাশাপাশি এই দুর্যোগময় পরিস্থিতিতে নতুন আরেকটা কার্যক্রম হাতে নিয়েছে, যার ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে আসতে পেরেছি। দেখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে আমি আনন্দিত, আশা করি তোমরাও আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আর যাদের জন্য আমাদের এই অনলাইন ক্লাস, তাদের বিষয়টা দেখি যে বিষয় ইতিহাস, অনার্স প্রথম বর্ষ ইতিহাসের স্টুডেন্টদের জন্য কোর্স কোড 211507। কোর্সের নাম দক্ষিণ এশিয়ার ইতিহাস। আর আজকে আমি তোমাদের সাথে যে লেকচার নিয়ে হাজির হয়েছি, সেই লেকচারটা হচ্ছে আলেকজান্ডারের ভারত অভিযান এবং এই লেকচার নাম্বার 5, অর্থাৎ 5 নাম্বার লেকচারে আমি তোমাদের সাথে কথা বলবো। আর আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, ইতিহাস বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। পাঠের শিরোনামটা আমরা যদি আরেকবার দেখি, আলেকজান্ডারের ভারত অভিযান। তোমরা জানো যে আলেকজান্ডার, আমরা ভারতীয় সাহিত্যের ইতিহাসে দুইজন ব্যক্তির নামের পূর্বে দি ব্যবহার করে থাকি। তার মধ্যে একজন হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, আর একজন হচ্ছে আকবর দ্য গ্রেট। এই দুইজনের একজন হচ্ছে আলেকজান্ডার, যিনি খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্বে ভারতবর্ষে এসেছিলেন এবং অভিযান করেছিলেন, আক্রমণ করেছিলেন, জয় করেছিলেন। আর আমরা মহামতি আকবরের কথা যদি বলি, তাহলে সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের মধ্যে পড়বে, আর সেটা তোমরা তৃতীয় বর্ষের ক্লাসে দেখতে পারবে। আমরা সামনের দিকে যে আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে, আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, আলেকজান্ডার সম্পর্কে জানতে পারবে, আলেকজান্ডারের ভারত অভিযানের কারণ বিশ্লেষণ করতে পারবে, আলেকজান্ডারের ভারত অভিযানের ঘটনা সম্পর্কে জানতে পারবে, কিভাবে অভিযানটা করেছিল, ভারত অভিযানের ফলাফল ব্যাখ্যা করতে পারবে। তার মানে পুরা আলেকজান্ডার ভারতবর্ষে কিভাবে আসলো এবং কিভাবে জয় করলো, সেই সম্পর্কে আজকে আমাদের পাঠের বিষয়। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আলেকজান্ডারের সিংহাসন আরোহণ। আমরা আলেকজান্ডার করছি, কিন্তু আমরা আসলে আদৌ আলেকজান্ডারকে চিনি বা সরাসরি বা জীবিত থাকা অবস্থায় তো আমাদের চেনার প্রশ্নই আসে না। আমরা আলেকজান্ডারের একটা স্থির চিত্র দেখে নিতে পারি, তাহলে আমাদের আরেকটু পাঠের প্রতি আরেকটু বেশি মনোযোগ হবে। এটা হচ্ছে সেই মহামতি আলেকজান্ডার, যিনি ভারতবর্ষ জয় করেছিলেন, ভারত আক্রমণ করেছিলেন, ভারতবর্ষ অভিযান করেছিলেন। ইনি সেই বিখ্যাত দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার। আমরা আলেকজান্ডারের সিংহাসন আরোহণ নিয়ে একটু কথা বলি। আলেকজান্ডার ছিলেন মেসিডোনিয়ার রাজা ফিলিপের পুত্র। বিশ্ববিখ্যাত গ্রিক সাহিত্যিক অ্যারিস্টটল ছিলেন তার গৃহ শিক্ষক। কিন্তু আলেকজান্ডার অ্যারিস্টটলের কাছে শিক্ষা গ্রহণ করলেও তার অ্যারিস্টটলের দর্শনের চেয়ে তার আসলে হারকিউলিস এবং সাইরাসের দর্শনের বা সাইরাস মহাবীরের অভিযানের কাহিনী তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। কারণ তার রক্ত আসলে দিগ্বিজয়ের কথাই বলে। 336 খ্রিস্টপূর্বাব্দে ফিলিপের মৃত্যু হলে মাত্র 20 বছর, তার মানে 356 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার জন্মগ্রহণ করেন। 20 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন, সিংহাসনে বসে বিশ্বজয়ের পরিকল্পনা গ্রহণ করেন। তারই অংশ হিসাবে তিনি ভারত আক্রমণ করেন বা ভারত অভিযান করেন। আসলে তার এই যে অ্যারিস্টটলের কাছে যখন তিনি শিক্ষা গ্রহণ করেন, তার সেই শিক্ষা বাদ দিয়ে আসলে এই হারকিউলিস অথবা হচ্ছে সাইরাসের মতো মহাবীরদের কাহিনী তার কাছে বা তাদের জীবন কাহিনী তার কাছে ভালো লাগতো। সেই হিসাবে তিনি যখন বিশ্বজয়ের স্বপ্ন দেখলেন, তখন ভারত কেন বাদ যাবে, তারই এই হিসাবে ভারতবর্ষ তিনি আক্রমণ করেন। ভারতবর্ষের অভিযানের যে কাহিনী, এই কাহিনী কিন্তু আমরা যেহেতু ওই খ্রিস্টপূর্ব 356 বা 336 খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি, সেই ক্ষেত্রে এখানে আমাদের ইতিহাসের উৎস ছাড়া আমাদের ইতিহাস জানার সম্ভাবনা একেবারেই নাই। তো যেহেতু আমরা ইতিহাসের উৎস হিসেবে আমরা প্রথম ক্লাসে দেখে আসছি যে দুই ধরনের ইতিহাসের উৎস পাওয়া যায়, একটা হচ্ছে সাহিত্যিক উৎস,
আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস উৎস তো সাহিত্যিক উৎস হিসেবে আমরা অনেকগুলো উৎসের কথা বলেছিলাম, বেদ, পুরাণ, মহাকাব্য, জীবনচরিত, এইগুলো বলেছিলাম। সেই ক্ষেত্রে যে ভারতীয় সাহিত্য, এই সাহিত্যের মধ্যে আসলে মহাবতী আলেকজান্ডারের ভারত অভিযানের কোনো কথা পাওয়া যায় না। তবে আমরা যেটা যেখান থেকে জানতে পারি সেটা হচ্ছে প্রধানত গ্রিক লেখকদের বিবরণী এবং প্রত্নতাত্ত্বিক উৎস থেকে আমরা আসলে এই আলেকজান্ডারের ভারত অভিযানের ঘটনাগুলো আমরা জানতে পারি। তার মানে ভারতীয় উপমহাদেশের সাহিত্য থেকে আসলে তার কথা না জানা গেলেও যেহেতু সে মেসিডোনিয়ার বা গ্রিকের ছিলেন, সেই গ্রিকের লেখকদের বিবরণী এবং প্রত্নতাত্ত্বিক উৎস থেকে আমরা আলেকজান্ডারের সিংহাসন আরোহণের খবর পাই বা জানতে পারি। এরপরে দেখি আমরা আলেকজান্ডারের ভারত অভিযান। আসলে আলেকজান্ডার কেন ভারত অভিযান করলো? আলেকজান্ডার ভারত অভিযান না করলেই বা কি হতো, আর অভিযানের কারণটা কি ছিল, অভিযানের উদ্দেশ্যটা কি ছিল, আমরা এখন সেটা জানি। যে দিগ্বিজয়ী গ্রিক বীর আলেকজান্ডার ভারত অভিযানের ভারতীয় উপমহাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আসলে আলেকজান্ডার ভারত অভিযান করেছিলেন, তার অন্যতম এই ছিল যে তার সামরিক শক্তি বা সামরিক বাহিনীর দক্ষতা গঠন। এছাড়া অল্প বয়সে ক্ষমতা পাইলে যে রক্তের যে গরম, রক্তের যে তেজ থাকে, সেটা আসলে তার দিগ্বিজয়ের উদ্বুদ্ধ করে। খ্রিস্টপূর্ব 327 অব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। এই সময় আলেকজান্ডার ভারত আক্রমণের অন্যতম উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে ধন সম্পদের প্রাচুর্য, তার ব্যবসা বাণিজ্য অগ্রসর, রাজ্য বিস্তার, গ্রিক সাহিত্য এবং সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, তারপরে তার সাম্রাজ্যবাদী নীতি, তার যেহেতু উচ্চ বিলাস ছিল, ভারতবাসীর প্রতি তার একটা প্রতিশোধও ছিল। কেননা যখন পারসিকরা ভারতবর্ষ শাসন করছিল, তখন এই আলেকজান্ডার পারস্যদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়, কিন্তু ভারতবর্ষের যারা ছিল তারা আসলে আলেকজান্ডারের পক্ষ অবলম্বন না করে পারস্যের পক্ষ অবলম্বন করে সমস্ত সাহায্য সহযোগিতা পারস্যদের করে। ফলশ্রুতিতে তাদের ভারতবর্ষের প্রতি তাদের একটা ক্ষুব্ধ মনোভাব ছিল, এবং ওই যুদ্ধে পারস্যরা পরাজিত হয়েছিল, আলেকজান্ডার জয়লাভ করেছিল। ফলে যে আলেকজান্ডার ভারতীয়দের প্রতি, এটা আমরা পরেও দেখতে পারবো যে ভারত মানে প্রতিশোধের জন্য কিন্তু ভারত আক্রমণ করেছিল। আলেকজান্ডারের আসলে ভারত অভিযানে তেমন কোনো গুরুত্ব বহন না করলেও, আসলে রাজনৈতিক কোনো গুরুত্ব বহন না করলেও তার আক্রমণের ফল ছিল আসলে সুদূর প্রসারী। এখন আমরা দেখি আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ কি ছিল, মানে ভারত আক্রমণের প্রাককালে ভারতের অবস্থা কি ছিল। যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করে, অর্থাৎ 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করবে বা করলো, তার পূর্বে ভারতের অবস্থা কি ছিল আমরা একটু দেখে আসি। ভারতের অবস্থা অবশ্যই সেরকম পরিস্থিতি ছিল যাতে আলেকজান্ডার বুঝতে পেরেছিল যে এখন আমরা ভারত আক্রমণ করতে পারি। খ্রিস্টপূর্ব 327 যখন আলেকজান্ডার তার অভিযান করে, তখন উত্তর ভারত পশ্চিমে পারসিক শাসন লোপ পেয়েছিল। অর্থাৎ যেহেতু পারসিক, আমরা কিছুক্ষণ আগেই বলে আসলাম যে পারস্য শাসন করতো, এই পারসিক শাসন লোপ পেয়েছিল। এই পারসিক শাসন যখন লোপ পায়, অর্থাৎ পারসিক শাসন যখন আর না থাকে, তখন ভারত উপমহাদেশে এই কারা শাসন করবে এরকম স্থায়ী কোনো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। ফলে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য হিসাবে নিজেরা নিজেদেরকে শাসন করতে থাকে। অর্থাৎ কারোর সাথে কারোর ঐক্য ছিল না, কারোর সাথে কারোর যোগাযোগ ছিল না, এক একটা অঞ্চল এক একজন শাসন করতেন। গ্রিক লেখকেরা এইরকম মোট 27টা অঞ্চলের নাম ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। এর মধ্যে কোনো কোনো রাজ্য ছিল প্রজাতান্ত্রিক, কোনো কোনো রাজ্য ছিল অভিজাত শাসিত, আবার কোনো কোনো রাজ্য ছিল রাজতান্ত্রিক। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল অশোক জাতি, নিশাগনগরী, পুষ্কলাবতী রাজ্য, গান্ধার বা তক্ষশিলা রাজ্য, অভিসার রাজ্য, তারপরে পুরু রাজ্য, সৌভূতি রাজ্য ইত্যাদি। এছাড়াও অনেকগুলো রাজ্য ছিল স্বয়ংশাসিত, অর্থাৎ তারা নিজেরাই নিজেদেরকে শাসন করতেন। যারা আলেকজান্ডার ভারতের অভিযান করবে, তার মানে এই যে ছোট ছোট রাজ্যগুলো ছিল, এই রাজ্যের মধ্যে যেহেতু ঐক্য ছিল না, ফলে যে সহসায় একজন যোদ্ধা বা একজন দিগ্বিজয়ী সৈনিক, সে কিন্তু এই ছোট ছোট রাজ্যগুলোকে খুব সহজেই জয়লাভ করতে। দেখা যাচ্ছে যে যারা আলেকজান্ডারের ভারত প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এই সমস্ত রাজ্য কিন্তু আলেকজান্ডারের প্রথম ভারতের ঢুকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এদের মধ্যে কোনো পারস্পরিক ঐক্য না থাকার ফলে বা বাদ বিভ্রান্তের দরুন আলেকজান্ডার সহজেই কিন্তু এদেরকে জয় করে ফেলে। ভারতের অবস্থাটা ছিল এরকম যে বিক্ষিপ্ত, ফলে আলেকজান্ডার কিন্তু সুবিধা করতে পেরেছিল বা আলেকজান্ডার জয় করতে পেরেছিল। এখন থেকে আলেকজান্ডারের ভারত অভিযানের কারণ দেখি। আলেকজান্ডার ভারত অভিযানের অন্যতম কারণ হচ্ছে উচ্চবিলাসী মনোভাব। যখন তিনি এরিস্টটলের কাছে শিক্ষা গ্রহণ করেন, তার কিন্তু এরিস্টটলের দর্শন ভালো লাগেনি।
ভালো লাগছে কার দর্শন, যে সাইরাস বা হারকিউলিক্সের দর্শন ভালো লাগছে। হারকিউলিক্স আমরা জানি, হারকিউলিক্স সিনেমাও আছে, হারকিউলিক্স সিরিয়াল আছে, সেগুলো যে হারকিউলিক্স ছিল শক্তিশালী যোদ্ধা, সে হচ্ছে সারা বিশ্ব জয় করার তার মনোভাব ছিল। ঠিক এরকম আলেকজান্ডারের উচ্চাভিলাষী, মানে সারা বিশ্বে তার সাম্রাজ্য ছড়িয়ে দিবে, এটা একটা মনোভাব ছিল। ফলে যে সে 20 বছর বয়সে যখন সিংহাসনে আরোহণ করে, আরোহণ করেই তার চিন্তা থাকে যে কিভাবে তার সাম্রাজ্যটাকে বর্ধিত করা যায়, বা তার তার যে মনোবাসনা সেটা কিভাবে পূরণ হয়, সেই মনোবাসনা পূরণের ক্ষেত্রেই কিন্তু আলেকজান্ডার ভারত অভিযান করেছিল। দ্বিতীয় আমরা যে কারণ দেখতে পারি যে ভারতীয় ধন সম্পদের প্রাচুর্যতা। তোমরা নিশ্চয়ই জানো যে ভারতে ধন সম্পদের প্রাচুর্যতার এই ঘটনাগুলো, এই যে এই ধন সম্পদের প্রাচুর্যতা আছে, এটা কিন্তু গ্রিক লেখকদের বিবরণী থেকে পাওয়া যায়। বিশেষত হেরোডোটাস বা এরকম লেখকদের লেখনীর মাধ্যমে ভারতবর্ষে যে ধন সম্পদ আছে সেটা কিন্তু জানা যায়। তো গ্রিক লেখকদের এই বিবরণী থেকে আলেকজান্ডারও জানতে পেরেছিল যে ভারতে প্রচুর ধন সম্পদ আছে। সেই ধন সম্পদ আরোহণটাও তার অন্যতম আরেকটা কারণ ছিল। অর্থাৎ এই ধন সম্পদ আরোহণ করার জন্য কিন্তু ভারতবর্ষ তিনি আক্রমণ করেছিলেন। এরপর আমরা দেখি দিক আবিষ্কারের নেশা। তার মানে যে ভারত ধন সম্পদ উচ্চবিলাসী এগুলো তো আছে, এখন দিগন্ত আবিষ্কার করতে হবে। তারা যত বেশি আবিষ্কার করা যাবে তত তার বেশি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা যাবে। ঠিক সেই দিগন্ত আবিষ্কারের নেশা থেকেও তিনি কিন্তু বিভিন্ন দিকে তিনি অগ্রসর হন জয় করার জন্য, বিভিন্ন দিকে। শেষ পর্যন্ত তিনি ভারতবর্ষ আসেন এবং ভারতবর্ষকেও জয় করেন। এরপরে দেখি ভারতের রাজনৈতিক ঐক্যের অভাব। আমরা আগেই বললাম যে গ্রিক লেখকরা নিজেরাই বলে গেছে যে ভারতবর্ষ অর্থাৎ পারস্য শাসনের পরে ভারতবর্ষে মোট 27টা রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে। আমরা 27টা রাজ্য যদি নাম উল্লেখ করা থাকে এই ভারতবর্ষের মধ্যে, তাহলে নিশ্চয়ই কোন রাজ্যের সাথে কোন রাজ্যের ঐক্য ছিল না, কোন রাজ্যের সাথে কোন রাজ্যের সম্প্রীতি ছিল না। আর যদি সম্প্রীতি থাকতো তাহলে কিন্তু এই 27টা রাজ্য হতো না, যদি সম্প্রীতি থাকতো। বাংলাদেশ, যেমন আমি যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশ তো একটাই বাংলাদেশ। এখন যদি বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি না থাকে তাহলে এই জেলাগুলো কি একসাথে থাকতে পারবে? বা আমি যদি ভারতের কথা বলি, ভারতে 29টা প্রদেশ, তার নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কি মোদী সরকার কি এই সমস্ত প্রদেশের একজন গভর্নর হতে পারতো? নিশ্চয়ই পারতো না। ঠিক এইরকম যে ভারতীয় রাজনৈতিক ঐক্য যদি থাকতো তাহলে ভারত কখনো 27টা খণ্ডে বিভক্ত হতো না বা 27টা রাজ্য হতো না। আর 27টা রাজ্য না হলে আলেকজান্ডারও হয়তো ভারত আক্রমণ করার সাহস পেত না। যেহেতু 27টা রাজ্য ছিল, কোন রাজ্যের সাথে কোন রাজ্যের ঐক্য ছিল না, ফলশ্রুতিতে আলেকজান্ডার ভারত আক্রমণ করার সাহস পেয়েছিল, বা এটাও আর একটা অন্যতম কারণ ছিল। কারণ বুঝতেই পারছি যে আমি ওখানে আক্রমণ করলে অন্য কেউ এসে তাকে সহযোগিতা করবে না, আমি সহজেই তাকে পরাজিত করতে পারবো। এটা ভারত আক্রমণের অন্যতম কারণ। আর গ্রিক সভ্যতার সম্প্রসারণ, আমরা গত ক্লাসগুলোতেও বলেছিলাম যে কোন সম্রাট বা কোন রাজা যদি কোনো অঞ্চল জয় করে তাহলে সাথে দুইজন ব্যক্তি নিয়ে আসে, একজন হচ্ছে সাহিত্যিক আর একজন হচ্ছে ধর্মযাজক। তো সাহিত্যিকের কাজ হচ্ছে ওই রাজা বা ওই সম্রাটের কাহিনীগুলো লিপিবদ্ধ করা, আর ধর্মযাজকের হচ্ছে ওই রাজার ধর্ম ওই বিজিত অঞ্চলগুলোতে প্রচার করা। ঠিক গ্রিক সভ্যতা যেহেতু আমাদের ভারত উপমহাদেশের বাইরে, তো ভারত উপমহাদেশের যেহেতু বাইরে, তার মানে সেই সভ্যতাটা কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় সেটাও কিন্তু আলেকজান্ডারের অন্যতম একটা কারণ ছিল, যে তার সভ্যতাটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিব, এটাই আলেকজান্ডারের। আর এছাড়াও আলেকজান্ডার যখন জন্মগ্রহণ করেন তারপরে আলেকজান্ডারের মস্তিষ্কে এরকম একটা চিন্তা আসে যে গ্রিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আর এই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব সারা বিশ্বের মানুষ জানবে। এটা কিন্তু তার ভারত আক্রমণ বা অন্যান্য অঞ্চল আক্রমণের অন্যতম আর একটা কারণ। এরপরে আমরা দেখি সামরিক শক্তির প্রভাব। সামরিক শক্তি, যেহেতু সে অল্প বয়সে মাত্র 20 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছে, নিশ্চয় তার সামরিক শক্তি অনেক শক্তিশালী ছিল, সামরিক বাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী। এই অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনীর শক্তির প্রভাবেই কিন্তু তিনি বিশ্বের অন্যান্য অঞ্চল জয় করার চিন্তা করেন। আর সর্বশেষ আমরা যদি বলি যে ভারতীয়দের বিরুদ্ধে প্রতিশোধ, ভারতীয়দের প্রতিশোধ হচ্ছে পারস্য যখন ভারত আক্রমণ করে তখন কিন্তু ভারতীয় এবং আলেকজান্ডার যখন ভারত আক্রমণ, পারস্য যখন ভারত শাসন করে আর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন ভারতীয়রা পারস্যকে সহযোগিতা করে। এই যে সহযোগিতার পরবর্তীতে পারস্য যখন পরাজিত হয় আর আলেকজান্ডার যখন জয়লাভ করে, এই জয়লাভ করার পরে যে সহযোগিতা যারা করেছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া একটা অন্যতম রাগ বা ক্ষোভ ছিল। এই ক্ষোভ থেকে আসলে তিনি ভারত আক্রমণ করেন। আর সর্বশেষ হচ্ছে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা। এত এত কিছু মনোভাব যদি থাকে তাহলে তার সাম্রাজ্য বিস্তারের মনোভাব কেন থাকবে না? এই দিগ্বিজয় আবিষ্কার, ধন সম্পদের প্রাচুর্য, সামরিক বাহিনীর সক্ষমতা বেশি,
ভারতের বিরুদ্ধে প্রতিশোধ, তাহলে এই সব কাজ যদি হতে পারে তাহলে তার সব কাজ যখন হবে তখন তার সাম্রাজ্যটাও বিস্তার হবে, আর সাম্রাজ্য যখন বিস্তার হবে তার অধীনস্থ এলাকাও বৃদ্ধি পাবে, আর অধীনস্থ এলাকা যখন বৃদ্ধি পাবে তার অর্থনৈতিক এবং রাজনৈতিক সক্ষমতাও বৃদ্ধি পাবে। ঠিক এই কারণগুলোর জন্য আসলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। এরপর আমরা দেখি ভারত আক্রমণের ঘটনাটা আমরা দেখি যে ভারত যখন তিনি 327 খ্রিস্টপূর্বে ভারত আক্রমণ করেন, ভারতের প্রবেশের আগেই তিনি হচ্ছে নিকায়া নামক স্থানে তক্ষশিলার রাজা অর্থাৎ অম্ভির কাছে তিনি বিনা যুদ্ধে বশ্যতা শিকারের আহ্বান জানান। তো অম্বি আসলে নিজের রাজ্যকে রক্ষা করার জন্য আলেকজান্ডারের বশ্যতা কোন যুদ্ধ ছাড়াই আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে, এবং আলেকজান্ডারের বশ্যতা স্বীকারের উপহার স্বরূপ তিনি 65টি হাতি এবং 3000টি ষাঁড় পাঠিয়েছিলেন আলেকজান্ডারকে। অধ্যাপক রমেশ চন্দ্র মজুমদার অম্বির এই বশ্যতাকে ভারতের ইতিহাসে কোন রাজার পক্ষে বিশ্বাসঘাতকতার প্রথম দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। আসলে উচিত ছিল যে আলেকজান্ডারের আসার বিপক্ষে বাধা দেবে, কিন্তু অম্বি অর্থাৎ তক্ষশিলার রাজা অম্বি কিন্তু সেটা বাধা দেয়নি। অম্বির বাধা না দেওয়ার পিছনে আর একটা যৌক্তিক কারণ হচ্ছে যে পুরুর প্রতি শত্রুতার কারণে কিন্তু অম্বি এরকম, অর্থাৎ পুরুর যে একটা রাজ্য ছিল সেই রাজ্যের শাসনকর্তা এই পুরুর বিরুদ্ধে পুরুর সাথে তার শত্রুতা ছিল, যে অম্বি মনে করেছিল যে আলেকজান্ডার আসুক, আলেকজান্ডারের সাথে সহযোগিতা করে আমি পুরুর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করব। এই পুরুর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসলে অম্বি এই কাজটা করেছিল, যেটা রমেশ চন্দ্র মজুমদার প্রথম বিশ্বাসঘাতকতার একটা ইতিহাস রচনা করেছেন। আমরা আর সামনে যাই দেখি ভারতবর্ষে আলেকজান্ডারের ভারতবর্ষে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ঘটনা ছিল আসলে পুরুর সাথে যুদ্ধ। পুরু ছিলেন বীর যোদ্ধা এবং তার দেশাত্মবোধ ছিল প্রচুর। খ্রিস্টপূর্ব 326 মে মাসে আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ হয়। এই যুদ্ধ ঝিলাম যুদ্ধ নামে পরিচিত। আসলে আলেকজান্ডার যে প্রবেশ করবে অম্বি বাধা না দিলেও পুরু কিন্তু সেটা বাধা দিয়েছে, এবং পুরুর সাথে আলেকজান্ডারের একটা সংঘর্ষ হয়, যুদ্ধ হয়। এই যুদ্ধে পুরু কিন্তু প্রথমে তার পুত্রকে যুদ্ধে অংশগ্রহণ করায় বা যুদ্ধে পাঠায়। পুরুর পুত্র যখন নিহত হলে পুরু কিন্তু নিজেই 30,000 পদাতিক এবং 4,000 অশ্বারোহী 300 রথ এবং 200 হাতি নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করে। অর্থাৎ পুরুর পুত্র মারা যাওয়ার পরে বা নিহত হওয়ার পরে পুরু কিন্তু নিজেই এই এতগুলো সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করে। তো বীরত্বের সাথে যুদ্ধ করলে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে আসলে পুরু যুদ্ধে আহত এবং পরাজিত হয়। কিন্তু পুরুর যে বীরত্ব, এই বীরত্ব দেখে আলেকজান্ডার খুব অভিভূত হয়, এবং তার দেশত্বপূরণ দেখে আলেকজান্ডারের মনে একটু মায়া হয়। তখন পরাজিত হওয়ার ফলেও কিন্তু হচ্ছে আলেকজান্ডার এই পুরুর রাজ্যটাকে তাকে ফিরিয়ে দেয়। পুরুর বীরত্ব রেখে আলেকজান্ডার তার রাজ্যটাকে ফিরিয়ে দেয়, সঙ্গে কয়েকটি প্রজাতান্ত্রিক রাজ্য দেওয়া হয়। পুরুষ স্বদেশ প্রেম ভারতের জন্য একটা অমরত্ব হয়ে যায়। অর্থাৎ পুরুর যে স্বদেশ প্রেম বা পুরুর যে বীরত্ব, এই বীরত্ব দেখে আসলে আলেকজান্ডার অভিভূত হয়েছিল। ফলশ্রুতিতে তার রাজ্যগুলো ফিরিয়ে দিয়েছিল। অনেক ঐতিহাসিক এটাকে মনে করেন এটা একটা কূটনৈতিক চালু ছিল আলেকজান্ডারের। এরপরে দেখি যে পুরুর বিরুদ্ধে জয়লাভের পর আলেকজান্ডার আরো কয়েকটা রাজা এবং প্রজা রাজ্যের শাসককে পরাজিত করেছিল। তিনি বিপাশা নদীর তীর পর্যন্ত অগ্রসর হয়েছিল এবং আরো পূর্ব দিকে ভারতের অভ্যন্তরে অগ্রসর হতে চেয়েছিল, কিন্তু তার সৈন্যরা এই অধিক যুদ্ধের ফলে অনেকটা রণক্লান্ত সৈন্যবাহিনীর আর অগ্রসর হতে চায়নি, বা তারা অনেক ক্লান্ত ছিল এবং তারা দেশে ফেরার জন্য চিন্তা করে যে আর যুদ্ধ করব না। আলেকজান্ডারের এই সৈন্যবাহিনী কিন্তু দুই দিক দিয়ে তারা হচ্ছে তার পারস্যে অর্থাৎ গ্রিকে ফিরে যেতে চায়। একটা বাহিনী অন্য দিক দিয়ে গেলেও অন্য আরেকটা বাহিনী আলেকজান্ডারের নেতৃত্বে বেলুচিস্তানের সৌদ্ধ দিয়ে স্বদেশে যাত্রা শুরু করেন। কিন্তু প্রতিমধ্যে অর্থাৎ বেবিলনের কাছে যে আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্বাব্দে বেবিলনে আসলে তার মৃত্যু ঘটে। এই মহাবীর আলেকজান্ডারের মৃত্যু ঘটে 323 অব্দে। অর্থাৎ তারা এত বেশি যুদ্ধ করেছে যে অনেকটা ক্লান্ত, আর বেশি আগাতে চায়নি তার রণক্লান্ত গুলো, এবং রণক্লান্ত গুলো অগ্রসর না হওয়ার পিছনে আরো বেশ কিছু কারণ থাকতে পারে। অনেক ঐতিহাসিক মনে করেন যে পুরুর বীরত্ব দেখে বা পুরুর যে অধিক সৈন্যবাহিনী, পুরুর যে সামরিক বাহিনী, এই সামরিক বাহিনী দেখেও তার রণবাহিনী কিন্তু অনেকটা ভীত সন্ত্রস্ত ছিল, যেহেতু তার সাথে অনেক বীরত্বের সাথে যুদ্ধ করেছে। আর এই সৈন্যবাহিনী পুরুর সাথে হয়তো ভবিষ্যতে আর পারবে না, তার চিন্তা করেই কিন্তু তারা স্বদেশে ফিরে যাওয়ার চিন্তা করেন। এবার আমরা দেখি ভারতবর্ষে আলেকজান্ডারের অভিযানের ফলাফল। আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফলটা কি ছিল?
ভারত অভিযানে আলেকজান্ডার ভারত জয় করেছিল। আলেকজান্ডার ভারত জয় করলেও কিন্তু তিনি স্থায়ী কোনো শাসন ব্যবস্থা গড়ে তোলেননি। আমরা দেখলাম যে 327 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারত আক্রমণ করলেন, আর 323 খ্রিস্টাব্দে তিনি ফিরে যাওয়ার সময় মারা গেলেন। তার মানে মাত্র 4 বছর কিন্তু তিনি ভারতে ছিলেন, কিন্তু কোনো স্থায়ী রাজ্য তিনি গঠন করেননি। তার যে ভারত আক্রমণের যে কারণগুলো ছিল সেই কারণগুলোর জন্য কিন্তু তিনি ভারত আক্রমণ করেন, এবং আক্রমণ করার পরে তিনি তার কারণগুলো সঠিকভাবে পালন করেন। কিন্তু দেখা যাচ্ছে যে ভারত অভিযানের তার রাজনৈতিক তেমন কোনো সক্ষমতা বা তার রাজনৈতিক কোনো ফলাফল কিন্তু এই ভারত অভিযানের ক্ষেত্রে ছিল না। তো ভারত অভিযানের ক্ষেত্রে বেশ কিছু ফলাফল সংঘটিত হয়। তার মধ্যে একটা হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যোগাযোগ। প্রাচ্য এবং পাশ্চাত্য, প্রাচ্য বলতে আমরা আমাদের ভূখণ্ডকে বুঝছি, আর পাশ্চাত্য বলতে আমরা ওই গ্রিক বা ওই অঞ্চল, ইউরোপিয়ান ওই অঞ্চলগুলোকে আমরা বুঝছি। যেহেতু তার আলেকজান্ডারের ভারত আক্রমণের একটা উদ্দেশ্যই ছিল যে তার সভ্যতাটাকে বা তার সংস্কৃতিটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। ঠিক সেই একই যেহেতু তিনি ভারত আক্রমণ করলেন এবং জয়লাভ করলেন, কিছু অঞ্চল জয়লাভ করার ফলে তার যে সভ্যতা, তার যে সংস্কৃতি, তার যে কৃষ্টি কালচার, সেটা কিন্তু ভারতবর্ষের মধ্যে যোগাযোগ স্থাপন হলো। অর্থাৎ আমাদের কালচারটা বা ভারতবর্ষের কালচার বা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের নিয়ম কানুন যেমন আলেকজান্ডার বহন করলো, আর ঠিক আলেকজান্ডারের নিয়ম কানুন ঠিক এই 4 বছরে ভারতে দিয়ে গেল। এটা হচ্ছে আলেকজান্ডারের ভারত আক্রমণ, প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যোগাযোগ। অর্থাৎ এইভাবে আমরা বর্তমানে আমরা যে শিলালিপি বা আমরা যে সাহিত্যিক উপাদান বা আমরা যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো খুঁজে পাচ্ছি, সেই উপাদানের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তৎকালীন সময়েও প্রাচ্যের সাথে পাশ্চাত্যের একটা সম্পর্ক ছিল, পাশ্চাত্যের একটা যোগাযোগ ছিল। সেই যোগাযোগটা আসলে করেছিল আলেকজান্ডারের ভারত অভিযান। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমরা দেখি বিজিত রাজ্যগুলোকে 7টি প্রদেশে বিভক্ত। অনেকগুলো রাজ্য তিনি বিভক্ত করেছিলেন, অনেকগুলো রাজ্য তিনি জয় করেছিলেন। অনেকগুলো রাজ্য জয় করে মোট 27টা রাজ্য আমরা দেখতে পাই, 27টা রাজ্যের নাম আমরা দেখতে পাই। এই 27টা রাজ্য তিনি যে জয়লাভ করলেন, জয়লাভ করার ফলে তিনি কিন্তু এই রাজ্যগুলোকে জয়লাভ করার ফলে তার একারই রাজ্য হয়ে গেল সবগুলো। কিন্তু একার রাজ্য হওয়ার ফলেও তিনি কিন্তু ওই একটা রাজ্য করেননি, অর্থাৎ ভারতবর্ষকে পুরা এক জায়গায় করেননি। এই ভারতবর্ষকে তিনি মোট 7টা প্রদেশে বিভক্ত করেন, আর এই 7টা প্রদেশের দায়িত্ব এক একজনের উপরে দায়িত্ব দিয়ে দেন। কিছু গ্রিক বীরদের উপরেও তিনি এই ভারতবর্ষের রাজ্যের দায়িত্ব দিয়েছিলেন। ঠিক এইরকম ভাবে তিনি হচ্ছে এই রাজ্যগুলোকে 7টি প্রদেশে বিভক্ত করেন এবং 7 জনের উপরে দায়িত্ব প্রদান করেন। তার মধ্যে একজন কিন্তু পুরো ভারতবর্ষের লোকই ছিল। যেহেতু পুরুর বিরুদ্ধে জয়লাভ করলেও কিন্তু পুরু কিন্তু তার হচ্ছে রাজ্যটাকে আবার সে ফিরিয়ে নেয়, এবং তারপরে কিন্তু তারা এখান থেকে বিতাড়িত বা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ যে রাজ্যগুলো জয় করেছিল আলেকজান্ডার, সেই রাজ্যগুলোকে মোট 7টা ভাগে ভাগ করে এক একজনের উপর দায়িত্ব দিয়ে তিনি কিন্তু স্বদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন বা ফিরে যেতে থাকেন। এরপর আমরা দেখি যে গ্রিক উপনিবেশ স্থাপন। তিনি যে রাজ্য জয় করলেন, সেই রাজ্যগুলো তো তারই থাকলো। কারণ হচ্ছে যেখানে মোট 27টা রাজ্য আমরা খুঁজে পাই, 27টা রাজ্যের ঘটনা আমরা বলতে পারি, 27টা রাজ্যের কথা আমরা বলতে পারি, 27টা রাজ্যের গ্রিকদের বিবরণ থেকে আমরা 27টা রাজ্যের কথা পাইলাম। সেই 27টা রাজ্যগুলোকে সে 7টি প্রদেশে বিভক্ত করলো। তার মানে কি, যে এই 27টা রাজ্যই তিনি জয় করেছিলেন বা 27টা রাজ্য তার অধিকারে ছিল বলে তিনি এই রাজ্যটাকে ভাগ করেছিলেন। আমি যদি আমাদের কথা বলি, কোনো কিছু যদি আমাদের অধিকারে না থাকে, তাহলে সেই জিনিসের উপর আমরা কি অধিকার দেখাতে পারি? আমরা কিন্তু পারি না। এখন আমরা যদি কোনো খাতা দেখি, তাহলে সেই খাতায় কতটুকু মার্কস দিব বা না দিব সেটা কিন্তু আমার অধিকার, সেটা আমি যখন দেখবো সেটা আমার অধিকার। কিন্তু আমার কাছে কোনো খাতা নাই, আমি ইতিহাসের শিক্ষক, আমার কাছে যদি একটা বাংলার খাতা আসে বা আমার একটা ইংরেজির খাতা আসে, তাহলে কি আমার অধিকারে আসবে ওই ইংরেজির খাতাকে মার্কিং করার অধিকার আসবে না। তার মানে 27টা রাজ্য আলেকজান্ডারের অধিকারে ছিল বলেই আলেকজান্ডার কিন্তু এই 7টা প্রদেশে ভাগ করতে পেরেছিল। তার মানে 7টা প্রদেশে ভাগ করা মানে সেখানে গ্রিক উপনিবেশ স্থাপন করে গিয়েছিল। আমরা জানি যে উপনিবেশ জানি যে নিজের সার্বভৌমত্ব রক্ষা করে অন্যের সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করার নামই কিন্তু ঔপনিবেশ। এই ঔপনিবেশ স্থাপন করেছিল বা উপনিবেশ স্থাপন করেছিল কারণ ওই 7টা রাজ্য কিন্তু আলেকজান্ডারের আন্ডারে, আলেকজান্ডারের অধীনেই থাকবে।
কেননা 323 খ্রিস্টপূর্বাব্দে যদি আলেকজান্ডার মারা না যেতেন আর তিনি যদি ভারত উপমহাদেশে থাকতেন বা গ্রিকে ফিরে যেতেন, তাহলে কিন্তু তিনি যে কোনো সময় আবার ভারত উপমহাদেশে আসতে পারতেন এবং তার উপনিবেশগুলো দেখভাল করতে পারতেন। এরপরে আমরা দেখি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অবসান। আমরা আগেই বললাম যে গ্রিকদের বিবরণী থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোট 27টা রাজ্যের নাম পাচ্ছি, তারও বেশি থাকতে পারে, তার কমও থাকতে পারে, তো 27টা রাজ্যের নাম পাচ্ছি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো কিন্তু তারা নিজেরা যখন শাসন করছিল তখন আলাদা আলাদা শাসন হচ্ছিল, কিন্তু এখন যেহেতু সবগুলো একসাথে হলো তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অবসান হলো, অর্থাৎ ভারতবর্ষে আর ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য থাকবে না। ভারতবর্ষে আর ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য থাকবে না, কারণ সবই যখন তার দখলে এসে গেছে, এখন সে ক্ষুদ্র করবে নাকি বৃহৎ করবে নাকি একটা করবে নাকি তিনটা করবে সেটা তার নির্ভর, কিন্তু ক্ষুদ্র আর থাকবে না। এটাই হচ্ছে আলেকজান্ডার ভারতের ফলাফল। এবং এই ক্ষেত্রে সবচেয়ে ভারতীয় সবচেয়ে বেশি লাভবান হয়, কারণ হচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের মধ্যে ঐক্যের যে অনৈক্য ছিল বা ঐক্য ছিল না, এই অনৈক্য থাকার ফলে যে কেউ আবার আক্রমণ করতে পারতো, আলেকজান্ডার কিন্তু সেটা আর রাখলেন না, তিনি ক্ষুদ্র রাজ্যগুলোকে এক করে দিলেন বা 7টা করে দিলেন। তার মানে এখন অন্য কেউ যদি আক্রমণ করতে আসে তাহলে তাকে কিন্তু ভেবে চিন্তে আক্রমণ করতে হবে, কারণ এখন হচ্ছে আর ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য নাই, বা ওই এক পাশ বা একটা অঞ্চল দখল করলে অন্য অঞ্চল যে আসবে না সেটা কিন্তু নয়। বোঝা গেল? তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অবসান আরো পূর্বে হওয়া দরকার ছিল, যদি আরো পূর্বে হতো তাহলে হয়তো আলেকজান্ডারও ভারত উপমহাদেশে আসতে পারতো না। যাই হোক, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অবসানটা ভারত উপমহাদেশের জন্য খুবই যৌক্তিক ছিল, যেটা আলেকজান্ডারের ভারত অভিযানের একটা ফলাফল হয়েছিল। এরপরে দেখি ভারতীয় শিল্পকলা, বিজ্ঞান এবং ধর্মনীতির ভাব বিনিময়। আমরা আগে বললাম যে এই যে পার্শ্ব এবং পাশ্চাত্যের মধ্যে যোগাযোগ, এই পার্শ্ব এবং পাশ্চাত্যের মধ্যে যখন যোগাযোগ হবে তখন কিন্তু কালচার, বিজ্ঞান, ধর্মনীতি এগুলো কিন্তু বিনিময় হবে। অর্থাৎ বিনিময় হবে মানে আমরা যদি আমাদের ধর্মের কথা বলি তাহলে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করার পরে কিন্তু সাথে সাথে ভারত উপমহাদেশে এই অঞ্চলে কিন্তু ইসলাম ধর্ম আসেনি। তার মানে ধীরে ধীরে এই অঞ্চলে ইসলাম ধর্ম এসেছে। আর ইসলাম ধর্ম আসার পরে তারই অনুসারীরা কিন্তু ভারত বা বাংলাদেশে এসে ধর্ম প্রচার করেছে, তারপরে কিন্তু আমরা ইসলাম ধর্মের অনুসারী হয়েছি। তার মানে যে এই যে তারা যখন এখানে আসলো, তাদের ধর্ম নিয়ে এখানে আসলো, আবার আমাদের এইখানে যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি তারা ধারণ করলো। এইভাবে কিন্তু ভাব বিনিময় হচ্ছে। শিল্পকলা, আমাদের এই অঞ্চলে যে শিল্পকলা ছিল, যে স্থাপত্য ছিল, যে ভাস্কর্য ছিল, যে চিত্র অঙ্কন ছিল, যে কারিগরি শিল্প ছিল, যে হস্তচালিত শিল্প ছিল, আমরা সিন্ধু সভ্যতার মধ্যে বেশ কিছু শিল্পের কথা বলেছি, এখানে যে কৃষিকাজের যে ব্যাপার সেবা ছিল, এই ব্যাপারগুলো কিন্তু গ্রিকরা জানতে পারলো যে হ্যাঁ, ভারত উপমহাদেশে এই ব্যাপারগুলো ছিল, যেটা আমরা যদি ভালো জিনিস হয় তাহলে আমরা সেটা গ্রহণ করতে পারি, আর আমাদের যদি অ্যাডভান্স কোনো কিছু থাকে সেটা আমরা গ্রহণ করবো। বিজ্ঞানে ঠিক একই রকম, কারণ বিজ্ঞান, আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি তাহলে আমাদের দেশে কয়টা জিনিস আবিষ্কার হয়েছে। আমরা যে আজকে যে এই যে বিদ্যুৎ ব্যবহার করতেছি, আমরা যে আজকে ল্যাপটপ ব্যবহার করতেছি, আমরা যে অনলাইন ব্যবহার করতেছি, সেটা তো আমাদের দেশের আবিষ্কার নয়। কিন্তু যেখানে আবিষ্কার হয়েছে, বা আমরা যে ইন্টারনেট ব্যবহার করতেছি, সর্বপ্রথম ইন্টারনেট আবিষ্কার হয় 1969 সালে। তার মানে আমরা কি 1969 সালে ইন্টারনেট ব্যবহার করতে পারছি? না, আমরা 1996 সালের পরে এই ইন্টারনেটের ব্যবহারের উপযোগী হয়েছে বা ইন্টারনেট ব্যবহার করতে পারছি। তার মানে যে একটা দেশে আবিষ্কার হলো, সেই দেশের সেই জিনিসটা ধীরে ধীরে অন্য দেশে আসবে, আবার অন্য দেশে যে জিনিসটা আবিষ্কার হবে সেই জিনিসটা ওই দেশে যাবে। আমরা যেমন এই যে বিনিময় করি, অর্থাৎ আমদানি করি এবং রপ্তানি করি, বিষয়টা এরকম যে হচ্ছে আলেকজান্ডারের ফলে ভারত যে আসলো, তারা কিছু আমাদের থেকে আমদানি করে নিয়ে গেল, আর তাদের কিছু আমাদের এখানে রপ্তানি করে গেল। এটাই আসলে আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফল, অন্যতম ফলাফল, যে বিজ্ঞান, শিল্পকলা এবং ধর্মনীতি এই বিষয়গুলো আসলে লেনদেন হয়, আদান প্রদান হয়। যেমন আমরা এখন স্যাটেলাইট দেখলে কিন্তু বুঝতে পারি যে ইউরোপের কোথায় কি হচ্ছে, ভারতের কোথায় কি হচ্ছে। আমরা এখন সিরিয়াল দেখলে বুঝতে পারি যে আমাদের কালচারটা কি, ওদের কালচারটা কি। ঠিক এইরকম আমরা যখন দেখছি, তার মানে তারা আমাদের দেশে আমদানি করছে, আর আমরা যখন সেটা নিচ্ছি, তারা আমরা যখন আমাদেরটা যখন দিচ্ছি, তখন তারা আমাদেরটা রপ্তানি করতেছি। ঠিক বিষয়গুলো এরকম। এরপরে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের উত্থান। এইখানে বড় একটা ব্যাপার হয়ে যায় যে ভারত অভিযানের ফলে এবং আলেকজান্ডার চলে যাওয়ার পরে আবার কিন্তু রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কে আসবে সিংহাসনে, কে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করবে, এরকম আসলে তৎকালীন সময়ে কেউ ছিল না। সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্য নামক একজন ব্যক্তি কিন্তু এই যে আবার এই 7টা প্রদেশ বা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল, যে এই অঞ্চলগুলোকে তিনি কিন্তু
একটা চিন্তা করেন যে এখানে একটা স্থায়ী একটা শাসন ব্যবস্থা গড়ে তোলা যায়। অর্থাৎ আলেকজান্ডারের ভারত অভিযানের পরে আলেকজান্ডার যখন চলে গেল তখন এই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু এই নতুন একটা সাম্রাজ্য স্থাপন করলো, যে সাম্রাজ্য আমরা ভবিষ্যতে দেখলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য। আমরা এরপরে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের ঘটনাগুলো বলবো বা আমরা এই আরেকটা লেকচার করবো। তো এই মৌর্য এখানে এই আলেকজান্ডারের অভিযানের ফলে কিন্তু নতুন একটা সাম্রাজ্য ভারত উপমহাদেশে স্থাপিত হলো, যে সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এরপর আমরা দেখি ভারতীয় ইতিহাসে গ্রিকদের উপাদান। এখন দেখো আমরা বললাম যে আলেকজান্ডারের ভারত অভিযানের কারণ আমরা কিন্তু ভারতীয় সাহিত্যে পাইনি। তার মানে আমরা পাইলাম কোথায়, যে ভারতীয় গ্রিকদের বিবরণী থেকে বা গ্রিকদের লেখনী থেকে। তার মানে দেখো যে ভারতে যে আমরা যে ইতিহাসের তথ্য পাচ্ছি, ইতিহাস খুঁজে বের করতেছি, সেইখানে কিন্তু গ্রিকদের উপাদান কিন্তু অন্যতম। আমরা বেশ কিছু জায়গায় পড়তে যেয়ে দেখবো যে গ্রিক লেখনী থেকে, গ্রিক বিবরণী থেকে আমরা পাচ্ছি। তার মানে এই যে ভারতের ইতিহাসে গ্রিকের যে একটা অবদান, সেই অবদানটা কিন্তু এখন পর্যন্ত থেকে গেল। অর্থাৎ আমরা যে কোনো বিষয় উৎপাদন করতে পারি, যে কোনো বিষয় আমরা উদ্ঘাটন করতে যাচ্ছি, যে কোনো নতুন কোনো তথ্যের আবিষ্কার করতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এই উপাদানটাকে কাজে লাগছে। ঠিক এই যে এরকম যে তার অভিযানের ফলেই কিন্তু যে ব্যক্তিগুলো এখানে আসছিল, তারা যে বিবরণীগুলো রেখে গিয়েছিল, তারা যে সিলমোহর গুলো রেখে গিয়েছিল, তারা যে শিলালিপি গুলো তৈরি করেছিল, এটা কিন্তু আমাদের ভারত উপমহাদেশের এখন বর্তমানের উপাদান। শিক্ষার্থীরা তোমরা দেখলা যে হচ্ছে ভারত আলেকজান্ডার যে ভারত অভিযান করলো, কি কারণে করলো এবং ভারত অভিযানের ঘটনাটা কি ছিল, কিভাবে সে অভিযানটা করলো এবং তার অভিযানের ফলে আমাদের কি ঘটনাগুলো ঘটলো, এটা কিন্তু আমরা অনেকটা পরিষ্কার করতে পারলাম। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে হচ্ছে ভারত অভিযানের আলেকজান্ডার অভিযানের কারণ ফলাফল বা ফলে যে ভারত উপমহাদেশে কি হলো, এটা নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। আর যারা এখন যুক্ত নাই, আমরা লিঙ্কটাকে শেয়ার করব ফেসবুক পেজে আমরা লিঙ্ক দিব। তোমরা আশা করি বিগত ক্লাস সহ আজকের ক্লাসগুলো তোমরা দেখে নিবে। আশা করি সামান্যতম তোমরা উপকৃত হবে। আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমাদের এই বৈশ্বিক বিপর্যয় থেকে আমরা মুক্ত হব এবং আমরা আবার স্ব প্রতিষ্ঠানে ফিরে আসব। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে যে কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, আমরা আশা করব খুব শীঘ্রই সেই কার্যক্রম শুরু করবে এবং ভবিষ্যতে তোমাদের নিশ্চয়ই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হবে। সেই পরীক্ষাগুলোর জন্য এই লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ। তো জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যারা আমার সাথে যুক্ত থেকে এই ক্লাস করছো, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে আমার এই পঞ্চম লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়কে।